বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। রসায়ন ক্লাসের এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্রাব্যতা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা শিখব দ্রাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট নিয়ে। তো আসো আমরা আজকে আলোচনা করি দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট। তোমরা আমার সাথে খাতা কলম এবং ক্যালকুলেটর সহ রেডি থাকো। আমরা একটা যৌগ দেখি, যেমন সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইড যদি বিয়োজিত হয় তাহলে সিলভার আয়ন হবে আর ক্লোরাইড আয়ন হবে। তবে আমাদের মনে রাখতে হবে এই সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল আমরা ওই সমস্ত যৌগের ক্ষেত্রেই পাবো যেই সমস্ত যৌগ হচ্ছে স্বল্প মাত্রায় পানিতে দ্রবণীয়। পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, যেমন আবার বলতে পারি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম সালফেট, এরপর ক্যালসিয়াম ক্লোরাইড, ফেরিক হাইড্রক্সাইড ইত্যাদি। সিলভার ক্লোরাইড নিতে পারি। তোমরা একটু লিখে নাও। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা তোমাদের রোল নম্বরগুলো একটু লিখে দাও। তাহলে আমরা আজকে শিখতেছি কি দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট। এই দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট জানতে গেলে আমাদের যে সকল যৌগ লাগবে সেই যৌগগুলো হতে হবে অবশ্যই পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার দেখো সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইডের যে আয়ন আছে এই আয়নগুলোর যে গুণফল সেটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সিলভার আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তোমরা একটু লিখো আমার সাথে সাথে। দেখো সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আমরা সংজ্ঞাটা একটু পরে দিচ্ছি। যদি এখানে বেরিয়াম সালফেট থাকতো তাহলে কি হতো? বেরিয়াম আর সালফেট। তাহলে দেখো তো এখানে কেএসপি বা দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট কি হবে? কেএসপি হবে বেরিয়াম আয়নের ঘনমাত্রা আর সালফেট আয়নের ঘনমাত্রা। এবার যদি এখানে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড নেই তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম 3+ OH মাইনাস, সামনে একটা 3 দিতে হবে। তাহলে এটার কেএসপি হবে কি অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা। আর যেহেতু OH আয়ন এখানে 3 আছে সুতরাং এখানে পাওয়ার কিউব হয়ে যাবে। তোমরা একটু লেখো। তোমরা দ্রুত লেখো। লেখা শেষ হলে আমাকে বলবে যে স্যার লেখা শেষ। এখন আমরা দ্রাব্যতার গুণফলের একটু সংজ্ঞাটা দেব। তোমরা আগে এটুকু লিখো। লেখা শেষ হলেই আমরা দ্রাব্যতার গুণফলের সংজ্ঞায় যাব। তো দ্রাব্যতা গুণফল স্বল্প দ্রবণীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগের ক্ষেত্রে বা লবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে আমরা কি সংজ্ঞা দিতে পারি এখন? ওয়ালাইকুম আসসালাম অনিমা। দেখো তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের 1 মোল পরিমাণ, দেখো প্রত্যেককে এটাও 1 মোল নিয়েছে, এখানেও 1 মোল নিয়েছে, এখানেও 1 মোল নিয়েছে, 1 মোল পরিমাণ বিয়োজিত হলে যে আয়ন উৎপন্ন হয় এই আয়নসমূহের মোলার ঘনমাত্রার, আর মোলার ঘনমাত্রা মানে হচ্ছে মোল পার লিটার এককে বা মোলার ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের
ঘনমাত্রার গুণফল। সর্বোচ্চ ঘাত দেখো এখানে 1 মোল 1 মোল আছে, সুতরাং 1 1 দেওয়ার প্রয়োজন হয় না। এখানেও 1 মোল 1 মোল, কিন্তু এখানে দেখো তো OH 3 মোল ছিল, এই জন্য এখানে আমরা 3 দিয়েছি। অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের 1 মোল পরিমাণ বিয়োজিত হয়ে উৎপন্ন আয়নসমূহের মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলে এটাকে মোলার ঘনমাত্রা বোঝায়। এই মোলার ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের, এখানে যে সংখ্যাটা থাকবে, যে আয়নটা যত মোল পরিমাণ হবে এই মোল পরিমাণটা ঘাত হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার হয়ে যাবে। তাই সর্বোচ্চ ঘাতের ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে ওই যৌগের ওই তাপমাত্রায় কেএসপি বা দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে দ্রাব্যতা গুণফলটা কি? দ্রাব্যতা গুণফল অবশ্যই আমাদের একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই যৌগটার 1 মোল বিয়োজিত হলে যে আয়নসমূহ তৈরি হবে, এই আয়নসমূহের সর্বোচ্চ ঘাতের ঘনমাত্রার গুণফলকেই আমরা বলবো দ্রাব্যতা গুণফল। আমি আরেকবার বলতেছি যে পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই লবণের বা ওই যৌগের 1 মোল পরিমাণ বিয়োজিত হয়ে যে আয়ন উৎপন্ন করে, এই আয়নসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের যে গুণফল, তাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। তোমরা কি বুঝতে পেরেছো? সংজ্ঞাটা বুঝতে পেরেছো? সংজ্ঞাটা বুঝতে পারলে আমাকে একটু জানাও, বুঝলেও জানাও, না বুঝলেও জানাও। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণের 1 মোল পরিমাণ বিয়োজিত হলে যে আয়ন উৎপন্ন হয় সেই আয়ন সমূহের সর্বোচ্চ ঘাতের ঘনমাত্রার গুণফলকেই বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? সোয়েব কি দেখতে পাচ্ছি? সোয়েব কি বুঝতে পেরেছো দ্রাব্যতার গুণফল কি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সোয়েব বলছে বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আরেকবার বলে নেই যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় যৌগের বা লবণের একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল পরিমাণ বিয়োজিত হলে যে আয়ন উৎপন্ন হয়, সেই আয়নসমূহের মোলার ঘনমাত্রার সর্বোচ্চ ঘাতের যে গুণফল, তাকেই আমরা বলবো দ্রাব্যতার গুণফল। এবার তোমরা একটু আমার সাথে লেখো। দেখো এখানে মনে করো সিলভার ক্লোরাইড, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এর দ্রাব্যতা যদি হয় S, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রাও হবে S, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও হবে S। তাহলে আমরা এখানে KSP সমান লিখতে পারি সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে S ইন্টু S মান বসাই দিলাম, তাহলে S স্কোয়ার। তাহলে এখানে KSP সমান হচ্ছে S স্কোয়ার। কিন্তু যৌগটা যদি এরকম হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হবে? ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, এখানে এর দ্রাব্যতা যদি হয় S, তাহলে এর 1 মোল থেকে এর 1 মোল হয়, তাহলে এর ঘনমাত্রা হবে S, এবং এর 1 মোল থেকে 2 মোল হয়, সুতরাং এখানে ঘনমাত্রা হবে টুয়াইস S। তাহলে এই বিক্রিয়ার KSP কি হবে? Mg2 প্লাস OH মাইনাস, যেহেতু এখানে 2 আছে তাহলে হোল স্কোয়ার দেবো। এখন মান বসাও, তাহলে S ইন্টু 2S তার উপরে হোল স্কোয়ার, তাহলে 4S কিউব। তোমরা একটু লেখো। তাহলে সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়, তাহলে
এখানে সিলভার আয়নের ঘনমাত্রা হবে S এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও হবে S, কারণ 1 মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হলে 1 মোল সিলভার আয়ন এবং 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ার KSP কি হবে? আমরা মান বসাই দিলাম যে সিলভার আয়নের ঘনমাত্রা S বসালাম, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও S বসালাম, তাহলে KSP সমান সমান এখানে S স্কয়ার। এবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গেলে কি হবে? ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যদি 1 মোল বিয়োজিত হয় তাহলে ম্যাগনেসিয়াম আয়ন 1 মোল হয়, কিন্তু হাইড্রক্সিল আয়ন হয় 2 মোল। এজন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি হয় S, তাহলে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা হবে S এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হবে 2S। এরপর আমরা KSP-তে মানটা বসাইলাম, তাহলে দেখো তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এখানে 4S কিউব আসবে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো সিলভার ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কিভাবে KSP নির্ণয় করা হয়? আচ্ছা, এবার আরেকটা যৌগ দেখি, আরেকটা যৌগ দেই। এবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে কি হবে? অ্যালুমিনিয়াম 3+ OH মাইনাস, সামনে 3 হবে। এর দ্রাব্যতা যদি হয় S, একটি নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা S, এখানে হবে 3S। তাহলে এই বিক্রিয়ার KSP সমান সমান হচ্ছে Al3+ আর OH মাইনাস, তার উপরে হচ্ছে কিউব, তাহলে S ইন্টু 3S হোল কিউব। দেখো তো কত আসে, এর রেজাল্টটা কত আসে সেটা একটু বলো তোমরা। দেখো কত আসে। কত আসে দেখো তো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে KSP-র মান কত আসতেছে সেটা একটু বলো। (27S4) সোয়েব বলছে 27S4। আর কেউ করছো? 27S4। রিসালাত বলছে, হ্যাঁ ঠিক আছে 27S4। আকি বলছে, তাহলে 27S4। এবার আমরা আরেকটা যৌগ দিচ্ছি। দেখো অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম 3+ SO4 2-, তাহলে এটার দ্রাব্যতা যদি হয় S, এখানে হবে 2S, এখানে 3S। তাহলে এই বিক্রিয়ার KSP কি হবে? Al3+ SO4 2-, কিন্তু এখানে যেহেতু 2 এখানে 3, তাহলে 2S তার উপরে হোল স্কয়ার ইন্টু 3S টু দি পাওয়ার কিউব। দেখো তো এখানে কত আসে। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে কত আসে সেটা একটু তোমরা জানাও। রিসালাত বলছে 108S টু দি পাওয়ার 5। আর কেউ করছো? (108) অনিমা বলছে S টু দি পাওয়ার 5, ঠিক আছে। সামিয়া বলছে 108S টু দি পাওয়ার 5, তাহলে এখানে হবে 108S টু দি পাওয়ার 5। এবারে ক্যালসিয়াম ফসফেট করো দেখি, ক্যালসিয়াম ফসফেট কত আসে? ক্যালসিয়াম ফসফেট
Ca3 প্লাস, ক্যালসিয়ামের হচ্ছে 2 প্লাস 3 মোল, আর ফসফেট PO4 হচ্ছে আপনার 3 মাইনাস 2টা। এটা যদি দ্রাব্যতা S হয়, এখানে 3S, এখানে হবে 2S, তাহলে KSP সমান সমান কী হবে? Ca2 প্লাস পাওয়ার 3 PO4 3 মাইনাস হোল স্কোয়ার। এবার মান বসাও, 3S এর উপর কিউব 2S এর উপরে স্কোয়ার, দেখো কত আসে। কত আসে একটু বসাও মানটা। আবারও বলছি 108 S টু দি পাওয়ার 5, ঠিক আছে, 108 S টু দি পাওয়ার 5। এবারে আমরা একটু ম্যাথ করব, সবার অ্যান্সার ঠিক আছে, 108 S টু দি পাওয়ার 5। এবারে আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েই করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোল পার লিটার হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত? দেখো এখানে তাহলে সিলভার ক্লোরাইড যেহেতু বলছে, তাহলে আমরা সিলভার ক্লোরাইড আগে নিয়ে নেই। সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। এখন দেখো আমরা কি জানি, এটার যদি ঘনমাত্রা দ্রাব্যতা S হয়, এর ঘনমাত্রা S, এখানেও S, তাহলে KSP সমান সমান আমরা কি লিখতে পারি? সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে আমাদের S ইকুয়াল কত দেওয়া আছে? 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোল পার লিটার। তাহলে এখানে S ইন্টু S, তাহলে S স্কোয়ার হয়, মানটা বসাই দাও এখন। 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার হোল স্কোয়ার, দেখো তো কত আসে, কত আসে মানটা বসাও। এখানে প্রশ্ন ছিল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত? (1.7956 into 10 to the power -10) 1.795 into 10 to the power -10। ইউনিটটা কি হবে? এককটা কেউ দিচ্ছ না। KSP এর একক কি হবে এখানে দেখো তো। 1.795 into 10 to the power -10, ঠিক আছে, কিন্তু এখানে এককটা কি হবে? সোয়েব আল হাসান বলছে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। থ্যাংক ইউ। অন্যরা পারো কি? এখানে কি একক ইউনিটটা কি হবে? তাহলে 1.7956 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। আরেকটা অঙ্ক তোমরা লেখো। এটা কি হয়েছে সবার? তোমরা একক সহ বা ইউনিট সহ রেজাল্টটা বলবে।
নেক্সট অঙ্ক তোমরা একটু করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা লেখো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা 4.9 × 10⁻³ 4.9 × 10⁻³ মোল পার লিটার। 4.9 × 10⁻³ মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? করো তোমরা নিজেরাই। তাহলে ক্যালসিয়াম সালফেট Ca2+, SO4 2-, তাহলে এখানে S S S, তাহলে KSP সমান কি হবে? ক্যালসিয়াম আয়ন সালফেট আয়ন, তাহলে S × S S²। এখানে S দেওয়া আছে S = 4.9 × 10⁻³। তাহলে এখন বসাও 4.9 × 10⁻³ তারপরে হোল স্কয়ার। দেখো কত হয়, ইউনিট সহ বসাবে। এখানে 6 বলছে 1.795 × 10⁻, পরের অঙ্কটা করো। রিসালাত বলছে 2.4 × 10⁻, 2.4 × 10⁻⁵, 2.4 × 10⁻⁵, ইউনিটটা কি হবে? 2.4 × 10⁻⁵ মোল স্কয়ার পার লিটার স্কয়ার। ঠিক আছে, মোল স্কয়ার পার লিটার স্কয়ার। ঠিক আছে, অনেকের এবার অ্যান্সার ঠিক আছে। যেদিন তুমি পার দিছো আবার ইনভার্স দিছো কেন? জেরিনের ইউনিটটা ঠিক নাই। জেরিন তুমি এককটা ঠিক করে লেখো। এবারে আরেকটা অঙ্ক লেখো। এবারে যদি কেএসপি দেওয়া থাকে তাহলে আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো কিনা। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের কেএসপি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেওয়া আছে। ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের কেএসপি সমান 7.4 × 10⁻11, 7.4 × 10⁻11 মোল কিউব পার লিটার কিউব। তাহলে কেএসপি দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে MgF2 এর দ্রাব্যতা মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড যেহেতু MgF2, তাহলে Mg2+, F- সামনে 2, তাহলে এখানে যদি S দেই, এখানে S, এখানে 2S, তাহলে KSP কত হয়? Mg2+ আর F- হোল স্কয়ার, তাহলে S × 2S, তাহলে 4S³। তাহলে এখানে দেওয়া আছে KSP সমান কত? 7.4 × 10⁻11 মোল কিউব পার লিটার কিউব। তাহলে এখানে 4S³ সমান KSP, অর্থাৎ 7.4 × 10⁻11। তাহলে S বের করো।
এস এর মানটা বের করো। তাহলে 7.4 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 4। দেখো তো কত হয়, এই মানটা কত আসে একটু বলো। ক্যালকুলেশন করে মানটা বলো। ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা আগে মোল পার লিটার এককে নির্ণয় করো, তারপর এটাকে গ্রাম পার লিটার এককে নিয়ে যাবা। সোয়েব বলছে 2.64 ইন্টু 10⁻⁻4। সোয়েব বলছে ও রেজাল্ট ঠিক আছে, 2.64 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। 2.64 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এটাকে গ্রাম পার লিটারে নিতে পারবা? এটাকে গ্রাম পার লিটার এককে নেও তো দেখি। তাহলে মোলটাকে যদি গ্রামে নিতে চাও তাহলে আণবিক ভর দ্বারা গুণ করো। সাফায়েত বলছে 2.644 ইন্টু 10⁻⁻4, কিন্তু ইউনিট দেয়নি, এটা মোল পার লিটার হবে। আকি বলছে 2.644 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। ঠিক আছে, এটাকে গ্রাম পার লিটার এককে নাও। মোল পার লিটারটাকে গ্রাম পার লিটার এককে নাও। তাহলে আমরা কি পেলাম? দ্রাব্যতা এস সমান সমান 2.64 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এটাকে আমি গ্রাম পার লিটার এককে নেব। তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে দেখো তো? 2.64 ইন্টু 10⁻⁻4। এখন বলো কত দিয়ে গুণ করব? তোমরা এই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর বের করো। ম্যাগনেসিয়াম ফ্লোরাইড MgF2। তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে কত? 24, আর ফ্লোরিনের হচ্ছে 19। তাহলে 19 ইন্টু 2 প্লাস 24, দেখো কত হয়। তাহলে মোল পার লিটারটাকে গ্রাম পার লিটার এককে নেব। তাহলে তোমরা একটু বলো তো ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর কত সেটা একটু বলো। ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর কত সেটা একটু বলো। তাহলে 62 দিয়ে গুণ করো। না 50 না, 50 কিভাবে হয় এখানে দেখো, আমি একটু বলেই দেই। ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তাহলে MgF2 সমান সমান 24 প্লাস 19 ইন্টু 2, তাহলে 24 প্লাস 38 কত হয়? 62। এখন দেখো রেজাল্ট কত আসে। 62 দ্বারা গুণ করলেই মানটা পাওয়া যাবে। 62 দ্বারা গুণ করো। দেখো রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে 2.64 ইন্টু 10⁻⁻4 ইন্টু 62, দেখো কত আসে। সামিয়া বলছে 0.01639। ঠিক আছে, 0.01638, ঠিক আছে 0.016368, ঠিক আছে 0.016368, এত গ্রাম পার লিটার। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। হ্যাঁ, এবার লেখো তোমরা যারা যারা অঙ্কটা করছো রেজাল্টটা বসাও, ইউনিট সহ বসাবে। নেক্সট অঙ্ক, আগে অঙ্কটা তুলবে তোমরা। লেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল 3.7 ইন্টু 10⁻⁻15।
3.7 into 10 to the power minus 15 mole to the power 4 per liter to the power 4. 3.7 into 10 to the power minus 15 by inverse 15 ওই দ্রবণে এখানে দেখো আমরা কি কি নির্ণয় করতে পারি, যা যা বের করতে হবে। এক হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা কত, এটা একটা প্রশ্ন হতে পারে। এটা আমরা দ্রাব্যতা মোল পার লিটার এককে কত। আবার প্রশ্ন হতে পারে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত। আবার এখানে প্রশ্ন হতে পারে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কত। আবার প্রশ্ন হইতে পারে যে যেহেতু এখানে OH আয়ন আছে তাহলে OH আয়ন এর ঘনমাত্রা কত। এই দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে এই 4টা প্রশ্ন হতে পারে এখান থেকে। তোমরা একটু প্রশ্নগুলো আগে লিখো, তারপর আমরা উত্তরগুলো শিখতেছি। তাহলে আগে তোমরা প্রশ্নগুলো লেখো। 1, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা মোল পার লিটার এককে কত। এরপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কত। এরপর হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত। আমরা এই 4টা রেজাল্ট বের করবো এবার একটা ডাটা থেকে। আমাদের ডাটাটা কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে, তাহলে এখানে লেখো যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের KSP সমান সমান 3.7 into 10 to the power minus 15 mole to the power 4 per liter to the power 4। এবার আমরা অঙ্ক করি। দেখো যেহেতু এখানে KSP দেওয়া আছে, তাহলে আমরা আগে এই যৌগটাকে ভেঙে লিখি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে অ্যালুমিনিয়াম 3+ আর OH মাইনাস, তবে এখানে সামনে 3 দিতে হবে, এখানে 3 আছে তাই। এবার দেখো এখানে যদি S হয় এখানে হবে S, এখানে হবে 3S। তাহলে এই বিক্রিয়ার KSP কি হবে, KSP হবে Al3+ আর OH মাইনাস, তবে এখানে কিউব দিতে হবে, অর্থাৎ S into 3S to the power কিউব। তাহলে 27S to the power 4। তাহলে S সমান সমান কি হবে, √4 মানটা বসাও, 3.7 into 10 to the power minus 15 ডিভাইডেড বাই কত 27। দেখো তো এই রেজাল্টটা কত আসে, এই রেজাল্টটা কত আসতেছে তোমরা একটু জানাও। আচ্ছা, জান্নাতুল গুলশান বলছে লেখা শেষ, ঠিক আছে, এখন অঙ্কটা করো। শাফায়েত হোসেন শাফিন বলছে 27S to the power 4, সেখান থেকে S এর মানটা বের করো, এখান থেকে S এর মানটা বের করো, ক্যালকুলেশন করে S এর মানটা বের করো সবাই, দেখো কত আসে। আগে মোল পার লিটার এককে মানটা আসবে। সোয়েব বলছে 1.08 into 10 to the minus 4, 1.08 into 1.08 into 10 to the power minus 4 মোল পার লিটার। দেখি আর কারা কারা করছো। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 1.08 into 10 to the power 4 মোল পার লিটার, 1.08 into 10 to the power 4 মোল পার লিটার। এবারে রিপা বলছে 1.08 into 10 to the power minus 4, ঠিক আছে। আর কেউ করছো এটাকে মোল পার লিটার এককে, আর কেউ কেউ নিতে পেরেছো?
এবার গ্রাম পার লিটার এককে নেব। তাহলে বলো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত হবে? হ্যাঁ, জান্নাতুল গুলশান, তোমার রেজাল্ট ঠিক আছে। এখন বলো আমরা কত দিয়ে গুণ করব? এই মানটাকে আমরা গ্রাম পার লিটার এককে নেব। 1.08 ইন্টু 10⁻⁻4 ইন্টু কত দিয়ে গুণ করলে এটা গ্রাম পার লিটার এককে আসবে সেটা দেখো। কত দিয়ে গুণ করতে হবে? কোন উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করলে এই মানটা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে আসবে? তাহলে তোমাদেরকে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস তথা আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। এর আণবিক ভর কত সেটা একটু বলো দেখি। $74 একজন লিখছে, আমির হামজা না, এটা 78। ঠিক আছে, 78 দিয়ে গুণ করতে হবে। তাহলে 78 দিয়ে গুণ করে দেখো তো রেজাল্টটা কত আসে। 78 দিয়ে গুণ করো, তাহলে রেজাল্টটা কত আসে একটু দেখো। 78 দিয়ে গুণ করে দেখো তো রেজাল্টটা কত আসে। হ্যাঁ 78, ঠিক আছে। এখন 78 দিয়ে গুণ করলে রেজাল্টটা কত আসে সেটা একটু আমাকে জানাও। তাহলে 1.08 ইন্টু 10⁻⁻4 ইন্টু 78, তাহলে রেজাল্টটা কত আসে একটু দেখো তো। 8.424 ইন্টু 10⁻³ 8.424 ইন্টু 10⁻³ ঠিক আছে। 8.424 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার। এখন আমাদের আরও দুইটা প্রশ্ন এখানে আছে। এখানে দুইটা প্রশ্ন। 3 নম্বরে আমাদের এখানে চাওয়া হচ্ছে, দেখো 3 নম্বরে কি বের করতে বলছে যে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা সমান সমান কত। এটা কত দেখো। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যা, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা তা, অর্থাৎ এস এর মান যা, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা তা, অর্থাৎ এটা হবে 1.08 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এবার তাহলে তোমরা 4 নম্বর প্রশ্নের রেজাল্টটা বের করো তো। হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এখানে কত হবে দেখি কে কে পারে। এটা তোমরা নির্ণয় করো। হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা দেখো, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে এখানে দ্রাব্যতা যত, অর্থাৎ এস যত, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা তত। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হবে 3 গুণ। তাহলে বের করো নিজেরাই। তাহলে 3 ইন্টু 1.08 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। দেখো তো কত হয়। কত হয় একটু দেখো। কত আসে একটু দেখো। 3.24 ইন্টু 10⁻⁻4 3.24 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। তাহলে আমরা এভাবেই কি নির্ণয় করতে পারবো। যদি আমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে তাহলে আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো মোল পার লিটার এককে, গ্রাম পার লিটার এককে, এবং আমরা আর কি নির্ণয় করতে পারবো, উৎপাদ আয়নসমূহের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো যদি আমাদের দ্রাব্যতা জানা থাকে। ঠিক আছে। তোমরা কি বুঝতে পেরেছো? দ্রাব্যতা গুণফলের অঙ্কগুলো কি তোমরা বুঝতে পেরেছো? অনিতার সূত্রধর বলছে 3.24 ইন্টু 10⁻⁻4 ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমরা যদি যে কোনো যৌগের দ্রাব্যতা দেওয়া থাকে তাহলে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারবে, আবার দ্রাব্যতা গুণফল যদি দেওয়া থাকে তাহলে দ্রাব্যতা নির্ণয় করতে পারবে। তবে আমরা আজকে দেখলাম যে দ্রাব্যতাকে আমরা গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে যদি
দ্রাব্যতা মোল পার লিটার এককে দেওয়া না থেকে গ্রাম পার লিটার এককে দেওয়া থাকে, তাহলে কিভাবে মোল পার লিটার এককে নিতে হয়? তোমরা আণবিক ভর দিয়ে তখন ভাগ করবে। এখানে যেমন আমরা আণবিক ভর দিয়ে গুণ করে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে আসছি, তদ্রূপ আণবিক ভর দ্বারা ভাগ করলেই গ্রাম পার লিটার থেকে আমরা মোল পার লিটারে যেতে পারবো। তোমরা এই ম্যাথগুলো করবে। আগামী ক্লাসে আমরা দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সমন্বয় করে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অদক্ষেপ করবে কিনা, সেই জাতীয় যে গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী বুধবার ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ।